নমস্কার, গল্পকথক রীতি চ্যানেলে সবাইকে স্বাগত। শুরু করছি আজকে নহন্যতে উপন্যাসের চতুর্থ পর্ব। সেদিন রাত্রিটা একটা আশ্চর্য রাত্রি। চারিদিক জ্যোৎস্না আলো ছায়া মেলে কলকাতার ওই রাস্তাটাকে ইন্দ্রপুরী করে তুলেছে। আমি বারান্দায় দাঁড়িয়ে আছি, ঘড়িতে বাজছে 1টা 2টো। চাঁদ এদিক থেকে উঠে ওই দিকে চলেছে কালপুরুষ। আমি দাঁড়িয়ে আছি বারান্দায় একা। আমার চুল বাঁধা হয়নি, চুল উড়ছে। আমার ছায়া পড়েছে পাশের দেওয়ালে। আমি নার্সিসাসের মতো নিজের ছায়ার দিকে চেয়ে আছি। পূর্ণ চাঁদের মায়া জড়ানো আমার ওই তন্নি দেহছায়া আমাকে আশ্চর্য করে দিচ্ছে। ওই শরীরে যে মন বাস করে সে কেমন, আমি তার সন্ধানে আছি। মির্জা আমার আত্মাকে দেখতে চায়। শঙ্কর বলেছেন, আত্মা ছাড়া জগৎ মিথ্যা, সবই ওই ছায়াটার মতন। কিন্তু ওই ছায়াটাও তো মিথ্যা নয়। ওর পাশে ওই যে মাধবীলতাটা দুলছে, ওটাও সত্য। আমার ভালো লাগছে, কি আশ্চর্য সুখে আমার দেহ মন ভরে রয়েছে। আনন্দ সাগরে ভাষা কথাটা শুনেছিলাম, এই প্রথম বুঝলাম তার ঠিক অর্থটা কি। আমার মন ওই জ্যোৎস্নার মতো হয়ে গেছে, সোমপাইদের মতো। আমি জ্যোৎস্না পান করে আকাশগঙ্গায় ভাসছি। আমার হাতে তারার প্রদীপ, গলায় তারার মালা, উপরে লাল রঙের ব্রহ্মহৃদয় জ্বলছে। ওই তো আমার টিপ। আমার পায়ে তারার ঘুঙুর বাড়ছে, রুমুক ঝুমুক রিমঝিম। ওটা ঘুঙুর নয়, নিচে মির্জা পিয়ানো বাজাচ্ছে। ও নিশ্চয়ই অনেক রাত অবধি বাজাবে। ও ঘুমোতে পারবে না, আমিও যেমন পারছি না। আমি জানি ও কি চায়। অজ্ঞাত রহস্যলোকের পর্দাটা সরে যাচ্ছে। আমি বুঝতে পারছি তার উপাসে কি আছে। আমার মার কথায় আমার অচল বিশ্বাস ছিল, কিন্তু সে বিশ্বাস কমে যাচ্ছে। এখানে পাপ কিছু নেই, তাহলে তো আমি চিনতে পারতাম, যেমন বহুবার চিনেছি উদ্যত সর্পকে। কিন্তু এ তো জ্যোৎস্নার বাগান, এ তো পদ্মের সরোবর, কিংবা কবি যে লিখেছেন রূপসাগর, এ কি সেই রূপসাগর? কোনো কিছু ভাবতে গেলেই আমার মনে কবিতা আসে। কবিতা মনে এলেই কবিকেও মনে পড়ে। কতদিন আমি তাকে দেখিনি, কিন্তু সেজন্য আমার কষ্ট হচ্ছে না। এটা কি অন্যায়? এটা কি সত্যভঙ্গ? আমি কি কোনো প্রত্যুষে প্রথম সূর্যের দিকে তাকিয়ে বলেছিলাম, ধায় যেন মোর সকল ভালোবাসা প্রভু তোমার পানে, তোমার পানে? আমি আর কিছুকে আর কাউকে তোমার চেয়ে বড় হতে দেব না। আমি কি সেই সত্যচ্যুত? কয়েকদিন থেকে এই কথাটা আমার মনে যাওয়া আসা করছে। আমি উত্তর পাইনি, আজ আমি উত্তর পাচ্ছি। আজ উত্তর আনন্দের সিঁড়ি বেয়ে আমার সামনে এসে দাঁড়িয়েছে। সত্য থেকে কি কেউ চ্যুত হতে পারে? সত্য সবাইকে ধারণ করে রাখে। আমার মনের সমস্ত তারগুলো তো তাঁরই সুরে বাঁধা। তিনি বাজাচ্ছেন এই গান। আমার দেহ মন জুড়ে সুরের তরঙ্গ তুলেছেন তিনি। তার গানের ভিতর দিয়েই আমার মন এই আশ্চর্য রহস্যলোকের ভিতর ঢুকছে। ঠিক যেমন লিখেছেন, তোমার গানের ভিতর দিয়ে যখন দেখি ভুবন খানি, তখন তারে চিনি আমি, তখন তারে জানি। উনি ঈশ্বর সম্বন্ধে লিখেছেন, আমি মানুষ সম্বন্ধে ভাবছি। আমি একটা ছোট্ট মেয়ে, মানুষই আমার পক্ষে যথেষ্ট, ঈশ্বরের দরকার নেই। শান্তি আধ ঘুমে অপেক্ষা করে আছে ঘরের মধ্যে। এবার সে ডাকল, রু, শুতে আসবে না ভাই? যাচ্ছি ভাই, যাচ্ছি। আমার ঘরে আমার 11 বছরের বোন সাবি আর শান্তি শোয়। শান্তি মাটিতে শুয়ে আছে, আমি আর সাবি খাটে শোব। কোনো দিন আমি মাটিতে মাদুর বিছিয়ে শুয়ে থাকি, আমার ভালো লাগে। সাবি ঘুমোচ্ছে, আমি ওর পাশে বসে ওর গায়ের চাদরটা ঠিক করে দিলাম। কোঁকড়া কোঁকড়া চুলে ঘেরা ওর সুন্দর মুখের ওপর জ্যোৎস্না এসে পড়েছে। কি সরল নিষ্পাপ ওর আলোয় ধোয়া মুখ। কিন্তু মানুষ কি সত্যই কখনো সরল থাকে?
আজ সকালে লাইব্রেরি থেকে যখন বেরিয়ে এলাম ও সিঁড়ির কাছে দাঁড়িয়েছিল, তখন আমি ওর উজ্জ্বল চোখে একটা তীক্ষ্ণতা দেখেছিলাম। সেটা কি? কথাটা মনে করে আমার গায়ে কাঁটা দিল। একটা অজ্ঞাত অশুভ আশঙ্কা আমার আনন্দ সাগরকে চঞ্চল করে তুলল। আমি হাত জোর করে প্রার্থনা করতে চাইলাম। কার কাছে প্রার্থনা করব জানি না। মানুষের কান শব্দের তরঙ্গ ছাড়া শুনতে পায় না, একটু দূরেই তা পৌঁছয় না। কিন্তু এমন কি কোনো কান আছে যা দূরেও থাকে কাছেও থাকে, যেখানে সব পৌঁছয়? কে তুমি? আমার গুরুর হাতে পরশ পাথর দিয়েছ আমাকে জাগাবে বলে। কে তুমি এই আনন্দ সাগরকে বইয়ে এনেছ? যদি তেমন কেউ থাকো তবে দিও, আমার হাতে অরূপ রতন দিও, আমায় শূন্য হাতে ফিরিয়ে দিও না। আমার ঘুম আসছে। মির্জা আমার হাতের উপর ছোট্ট একটা ক্ষত করে দিয়েছিল। আমি তাতে হাত বুলাচ্ছি, আর সেটা আস্তে আস্তে বড় হচ্ছে, আমার বুকের উপর ছড়িয়ে পড়ছে। আমি দেখছি আমি পড়ে আছি আহত। সে চলে গেছে। বাবা বলেছেন মির্জা যদি কিছুটা সময় করতে পারে তাহলে সে আর তুমি বইয়ের ক্যাটালগ করো নতুন করে। বাবার অনেক বই লাইব্রেরিতে, অনেক হাজার, কত যে কে জানে, 7-8 হাজার হবে। একটা বড় চৌকো কাঠের বাক্সে খোপ খোপ করা আছে, আর কার্ড দিয়ে তৈরি করা হয়েছে। আমরা প্রত্যেক দিন 4-5 ঘন্টা করে একসঙ্গে কাজ করি। তারপর বিকেলে সবাই একসঙ্গে গাড়ি করে বেড়াতে যাই। মোটের উপর 7-8 ঘন্টা আমরা একসঙ্গে থাকি দিনের মধ্যে। তবু দুপুরে যেটুকু সময় উপরে যাই আমার অস্থির লাগে ওর কাছে আসবার জন্য। যেন একটা অদৃশ্য দড়ি দিয়ে ওর সঙ্গে কে আমায় বাঁধছে। এই বাঁধন কি ছিঁড়তে পারে? তাহলে আমি বাঁচবই না। কিন্তু এই কথাটা ঘুণাক্ষরেও কাউকে বলিনি, মিলুকেও না। ও বুঝতে পারবে না, ও আমাকে খারাপ ভাববে। কিন্তু আমি জানি আমি খারাপ নই, কখনোই নই। আমি মির্জাকেও বলিনি আমার মনের অবস্থাটা কি। ও তো সন্দেহে ভরপুর। আমার উপর ওর একেবারে আস্থা নেই বলেই মনে হয়। যখনই আমরা একসঙ্গে থাকি কোনো বইয়ের গল্প হয় কিংবা কবিতার। হাঙ্গার বইটা পড়েছি, কিন্তু আমার ভালো লাগেনি। একটা বিশেষ কারণে ভালো লাগেনি, সে আমি ওকে বলতে পারবো না। ওখানে একটা দৃশ্যের সব বর্ণনা আছে, সেটা সম্বন্ধে যুগুপ্সা মিশ্রিত কৌতূহল আমার ভালো না লাগার কারণ। তাছাড়া হাঙ্গার অর্থাৎ একটা লোক দিনের পর দিন অনাহারে আছে, এই কষ্টটা আমি বুঝবো কি করে? আমি কোনোদিন হাঙ্গারের পীড়ন জানি না, একদিনও অনাহারে থাকিনি। সর্বদা ভালো ভালো খাবার নিয়ে মা সাধাসাধি করেছেন। দেহের অন্য হাঙ্গারের কথা ওখানে আছে। আমি এখনও তার কোনো পীড়নে পীড়িত নই। ওই জগৎটা অপরিচিত আমার। আর মনের হাঙ্গার তো জানিই না। রূপের রসে বর্ণে গন্ধে তো তা পূর্ণ করবার আয়োজন রয়েছে। আমি ওকে বললাম আমি হাঙ্গার বইটা বুঝতে পারিনি। ও বলল, কই দেখি। আমি বইটা এগিয়ে দিতে গেলে ও আমার কোটি বেষ্টন করে কাছে টেনে নিল। আর আমি বোধহয় যুগান্তরের সংস্কারের তাড়নায় বাঁ হাতে ওকে ধরে থেকেও ডান হাত দিয়ে ওর ফর্সা গালের উপর, ছি ছি, এখনো ভাবতে লজ্জাল হয়, একটা চড় মারলাম, বেশ জোরেই। ওর গালটা লাল হলো। ও অবাক হয়ে চেয়ে আছে। আমার ডান হাতের কবজিটা জোর করে ধরে ও আস্তে আস্তে বলল, তুমি আমায় মারলে? কি করব? জানো তুমি, আমাদের দেশে কোনো মেয়ে যদি এরকম করে তাহলে সেটা অসম্ভব অপমান। ওকে জিল্ট করা বলে। এটা তো তোমাদের দেশ নয়। বেশ, আমি কালকেই চলে যাব, আর কোনোদিন আসবো না। ভয়ে আমার অন্তরাত্মা শুকিয়ে গেছে। কি হবে যদি সত্যি সত্যিও চলে যায়? মির্জা, ক্ষমা করো, আমি ইচ্ছা করে করিনি। ইচ্ছা করে করনি? সত্যি বলছি তোমায়, কি করে যে কি হলো জানি না, হাতটাই অসভ্যতা করেছে, আমি করিনি।
অবস্থাটা স্বাভাবিক হতে বেশিক্ষণ লাগলো না। আমি অনুতপ্ত, খুবই নরম। মনের ভাবটা আরেকবার করে দেখো, কিছু বলবো না। ও কিন্তু সাবধানে আছে, খুব সাবধানে। আমাদের ঝগড়া মিটে গেছে। আমি অনেক ভেবে দেখেছি ও যখন আমাকে এত চায় তখন একটা কিছু করতেই হবে। স্ত্রী পুরুষের সম্পর্ক সম্বন্ধে আমার ধারণাটা খুবই অস্পষ্ট, কিন্তু কুয়াশার ভিতর থেকে একটু একটু স্পষ্ট হয়ে উঠছে। আমি বুঝতে পারছি বুদ্ধি দিয়ে নয়, অনুভূতি দিয়ে। ফুলের উপর আলো পড়ে তার পাপড়িগুলো যখন খোলে তখন ফুল তো জানে না ফল ফলাবার নির্দেশ আসছে কোন অলক্ষ্য থেকে। তেমনি প্রেম, সূর্যের আলোর মতোই উজ্জ্বল উত্তপ্ত প্রেম আমার শরীরে প্রবিষ্ট হয়ে তাকে উন্মুখ করে তুলেছে। আমি জানি না তার নির্দেশ কিসের দিকে। শারীরিক সুচিতা সম্বন্ধে ভারতীয় মেয়েদের উত্তরাধিকার সূত্রে পাওয়া নানা বদ্ধমূল ধারণা আছে। আমিও তা থেকে মুক্ত নই। স্বামী ছাড়া অন্য কোনো পুরুষকে তারা ভালোবাসে না, বাসতে পারে না, ছুঁতে তো পারেই না। অন্য পুরুষ হচ্ছে পরপুরুষ। কোনো কোনো মেয়ে সেই রকম করে, তারা হচ্ছে শৈরিনী। এই পরিভাষাগুলো আমি শুনেছি। যেমন চোখের বালির বিনোদিনী হচ্ছে শৈরিনী। ইতিমধ্যে চরিত্রহীনও আমি নৌকা ডুবের মলাটের মধ্যে রেখে পড়ে ফেলেছি। চরিত্রহীনের ওই দুষ্টু বউটার সঙ্গে হাঙ্গার বইয়ের লোকটার বেশ মিল আছে। ওই তরুণী বিধবা বউটা বলছে, যে তৃষ্ণায় মানুষ নর্দমার কালো জল অঞ্জলি ভরে পান করে, আমার ছিল সেই পিপাসা। এই তৃষ্ণাটা কি? সত্যি তো আর জলের নয়, কারণ ওরা যতই গরিব হোক ওদের বাড়িতে কল ছিল নিশ্চয়ই। কিন্তু এই বইগুলি বিশ্রী। আমার মনে গুনগুনিয়ে গান আসছে, চোখে আমার তৃষ্ণা, তৃষ্ণা আমার বক্ষ জুড়ে। রবি ঠাকুরের মতো সুন্দর করে আর কোথাও কোনো লেখক মনের কথা বলতে পারে না। ভালো মন্দের দ্বন্দ্বে আমার বুকের ভিতরটা কাঁপছে। তবু আমি কতকগুলি ধারণা নিজেই তৈরি করে নিয়েছি। শরীরের কোন কোন অংশ স্পষ্ট হলে পাপ স্পর্শ হতে পারে। যেমন খাবার টেবিলে বসে ও যে ক্রমাগত আমার পায়ের উপর পা রাখে, সেটা কখনো পাপ নয়। পাদ স্পর্শ করলে পাপ হবে কি করে? এই হচ্ছে অকাট্য যুক্তি। হাতেও নিশ্চয়ই পাপ হবে না, হতেই পারে না। সর্বদাই হ্যান্ডশেক করা হয়। তাই একদিন আমি লাইব্রেরিতে ওকে বললাম, মির্জা, তুমি আমার হাতটা নিতে পারো। এই বলে আমি আমার হাতটা তুলে ধরে ওর দিকে মেলে ধরলাম। ও দুহাত বাড়িয়ে দিয়ে আমার হাতটা ধরল। আমার হঠাৎ মনে হলো, এইবারে বুঝলাম কেন হাতকে মৃণালের সঙ্গে তুলনা করা হয়। বৃত্তের উপর করপল্লব পদ্মের মতো দেখায়, করকমল। আমার হাতের উপর ওর হাতটা কত ফর্সা। ঈষৎ ঈর্ষা মিশ্রিত চোখে তাকিয়ে আছি। ও দুই লুব্ধ হাতে আমার হাতটা টেনে নিল, হাতের উপর মাথা রাখল, মুখ রাখল কাঁধের উপরে। সমস্ত হাতে ও পল্লবে আমি ক্ষণে ক্ষণে ওর অধরের স্পর্শ পেতে লাগলাম। ক্রমে ক্রমে আমার হাতটা আমার শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে গেল, কিংবা হাতটাই আমি হয়ে গেলাম। আমার সমস্ত অনুভূতি ওইখানে একত্র হয়েছে। আমার একাগ্র সত্তা ওইখানে স্পন্দিত। কতক্ষণ জানি না, কতক্ষণ ও আমার হাতের পল্লব ওর বুকের উপর রেখেছে, ওর শরীর, ওর গলা আমার কনুইয়ের উপরে, কাঁধের কাছে ওর মুখ, জানি না। ও স্থির থাকছে না, ক্রমাগত নড়ছে। ক্রমে ক্রমে আমার হাত আর যেন রক্ত মাংসের পদার্থ রইল না। ওর থেকে স্থূল বস্তু উধাও হয়ে গেল। আকাশ জোড়া বিদ্যুৎ লেখার মতো চমকিত হতে লাগল। ওর ভিতরের অণু পরমাণু বিশ্লিষ্ট হয়ে গেছে। তারা ঘূর্ণমান, গ্রহ নক্ষত্রের মতো ঘুরছে। তারা গ্রহ তারকা চন্দন তপন ব্যাকুল দ্রুত বেগে। আমি চোখ বুজে আছি, আমার চোখ দিয়ে জল পড়ছে। মির্জা, এ কি?
চোখের জলে আমার বালিশ ভিজে গেছে। আমি তো ভবানীপুরের লাইব্রেরিতে নেই, আমি বালিগঞ্জের বাড়িতেই আমার খাটে শুয়ে আছি। কিন্তু কি আশ্চর্য, আমার হাতটা এখনও আমি হয়ে আছে। আমার শরীর অসাড়। আমি পাশ ফিরতে চেষ্টা করছি, দেখি আমার স্বামী কনুইয়ের উপর ভর করে ঈষৎ উত্থিত হয়ে আমার দিকে চেয়ে আছেন। তোমার কি হয়েছে আমায় বলবে না? আমার 38 বছর বিয়ে হয়েছে। আমি খুব নিপুণ সংসার করেছি, কোনো ত্রুটি নেই। আমি হাত বাড়িয়ে আমার স্বামীর হাতটা ধরবার চেষ্টা করলাম। ছি ছি ছি, এতদিন পরে কেন এসব চিন্তা, কোথায় বা মির্জা? তখনই এক বুক ভাঙা নিঃশ্বাস পড়ল। সে যেন বলল, এই তো আমি, তোমার জীবন বায়ুতে প্রবিষ্ট। এতদিন ভুলেছিলে কেন? কেন? কিছুদিন থেকে আমাদের বাড়িতে একটা বেশ বড় রকমের গোলমাল শুরু হয়েছে। আমাদের খুব নিকট আত্মীয়া একটি মেয়েকে নিয়ে দিদিমা এই বাড়িতে এসেছেন। মেয়েটির নাম আরাধনা। সে আমার চেয়ে 6 বছরের বড়, তবু আমরা বন্ধুর মতো। আরাধনা অপূর্ব সুন্দরী। ওদের বাড়িতে থেকে যতীন বলে একটি দরিদ্র ছেলে পড়াশুনো করত। পড়াশোনায় খুব ভালো, দেখতে সুন্দর এবং অনুগত ছিল বলে আরাধনার বাবা ঠিক করলেন যে তার সঙ্গে যতীনের বিয়ে দেবেন। আরাধনার যখন 12 বছর বয়স তখন থেকেই এই বিয়ে স্থির, বড় হলে বিয়ে হবে। ওরা এক বাড়িতেই থাকে, ওদের দেখাশোনা হয়, কিন্তু আরাধনা যতীনকে দু চোখে দেখতে পারে না। যতীন যদি ঘরে ঢোকে তবে আরাধনা তৎক্ষণাৎ উঠে চলে যায়। যতীন যদি ওকে চিঠি লেখে ও ছিঁড়ে ফেলে দেয় না পড়েই। সেই সময় নিজের বিয়ে নিয়ে মা বাবার সঙ্গে কেউ কথা বলতো না। তবুও ও বারবার ওর মাকে, ওর বাবাকে, দিদিকে কেঁদে কেঁদে বলেছে আমি ওকে বিয়ে করব না, ওকে আমার একটুও ভালো লাগে না। ওর মা বাবা দিদিরা তো অবাক, এ আবার কি কথা, অমন সোনার চাঁদ ছেলে ভালো লাগবে না কেন? বেশি বেশি আহ্লাদীপনা। ওর দিদিরা বললেন, ওর তোকে এত পছন্দ, তোর নয় কেন রে? তুই বা কি এমন রাজেন্দ্রানী যে সাধা সম্বন্ধ ফিরিয়ে দেব আমরা? অতএব আরাধনার যখন 14 বছর বয়স তখন যতীনের সঙ্গে ওর বিয়ে হয়ে গেছে। ওদের একটি ছেলেও হয়েছে। এখন আরাধনার বয়স 23। ওর স্বামী ওকে খুব খোশামত করে, সর্বক্ষণ ওর পায়ে পড়ে আছে বললেই হয়। কিন্তু আরাধনা বলে ওর জীবনটা বিরাট এক ডোজ কুইনাইন মিক্সচার। মুখ থেকে তেতো আর যাচ্ছেই না। ভাইরু, ওই লোকটার সঙ্গে থাকতে যে আমার কি কষ্ট, কি বলবো তোকে। কেন ভাই, যতীন মেশো তো খুব ভালোবাসেন তোমায়। রাখ রাখ ওইসব ন্যাকামো। কিন্তু একদিন এই কুইনাইনের তেতো ওর মুখ থেকে চলে গেল। মুখে মধুর আস্বাদ পেল আরাধনা। ওদের পাশের বাড়িতে একটি তরুণ প্রফেসর, ওরই বয়সী, এলেন। ওদের সঙ্গে আলাপ হলো। আরাধনা জানতে পারল কার প্রতীক্ষায় এতদিন তার শরীর মন কুইনাইন মুখে নিয়েও বেঁচেছিল। কিন্তু ওই তরুণ প্রফেসর, তার নাম সৌমেন। তিনিও তো ভারতীয় নারীর কোলে জন্মেছেন। আমার মায়ের মতন তারও মা তাকে ভালো মন্দ চিনতে শিখিয়েছেন এদেশের যুগ যুগের আদর্শ অনুসারে। যদিও সে আদর্শ পুরুষের জন্য ছিল না, কিন্তু সৌমেন তো শুধু ভারতীয় নয়, সে আবার আধুনিকও। তাই নীতির ক্ষেত্রে সে স্ত্রী পুরুষের তফাৎ করে না। সৌমেনের ভালোবাসা আরাধনার চেয়েও অনেক গভীর। সারা জীবন দিয়ে সে তার প্রমাণ দিয়ে গিয়েছে। কিন্তু তবু সে ওকে বলেছে তাদের দেখাশোনা না হওয়াই ভালো। স্বামীর প্রতি আরাধনার কর্তব্যচ্যুতি সে চায় না। হিন্দুরা তো বিবাহ বিচ্ছেদ করতে পারে না। তবে তবে কি হবে এর পরিণাম? কাজেই দেখাশোনা আর সে করবে না। আরাধনার কিন্তু অত নীতিজ্ঞান নেই। বলে, দেখাশোনা হবে না কেন? দ্রৌপদীর যদি পঞ্চপদী থাকতে পারে, আমার না হয় দুটোই রইল। কিন্তু এটা ঠাট্টা। সৌমেন নিজের মন নিয়ে অস্থির হয়ে গেছে, ছটফট করছে, ঠিক করতে পারছে না কর্তব্য।
শেষ পর্যন্ত আরাধনাকে একটি চিঠি লিখে পতিব্রতা হতে অনুরোধ জানিয়ে সে খ্রিশ্চানদের পেনিটেনশিয়ারিতে বন্ধ হয়ে আছে, নিজেই নিজেকে বন্ধ করেছে। কিন্তু আরাধনার প্রতিজ্ঞা ওর ব্রত ভঙ্গ করবেই। একদিন আরাধনা আমায় বলল, ভাইরু, তুই তো খুব ভালো লিখতে পারিস, আমায় একটা চিঠি লিখে দে না রে, বেশ কবিতা টবিতা দিয়ে। কি করে পাঠাবে ওই মঠে? সেই আমার উপায় আছে, তুই লেখ, যেমন বলি লেখ। সৌমেন আবার খুব বিদ্বান কিনা, বানান ভুল হলে ওর খারাপ লাগবে, তাই তোকে বলছি, নইলে আমি কি আর লিখতে পারি না? আমি তো বেশ গর্বিত। জীবনে প্রেমপত্র লেখার সুযোগ এই প্রথম। প্রেমপত্র লেখবার জন্য আরাধনা চয়নিকা নামিয়েছে। মহা মুশকিল। রবিবাবুর প্রেমের কবিতা আর ঈশ্বরের কবিতার তফাৎ বোঝা যায় না। যা হোক, গুপ্ত প্রেম ও ব্যক্ত প্রেম এই দুটো খুব স্পষ্ট। আরাধনা খুঁজে বের করেছে, পরাণে ভালোবাসা কেন গো দিলে, রূপ না দিলে যদি বিধি হে, ওই লাইনটা নাকি ঢোকাতেই হবে। আমি বললাম, তুমি এত সুন্দর দেখতে, এই কবিতা তোমার পক্ষে খাটবে না তো? আরাধনা চিন্তিত, সে খুঁত করতে লাগলো। তাই তো, কি হবে? কিন্তু কবিতাটা যে খুব ভালো ছিল। যা হোক, শেষ পর্যন্ত 28 পাতা প্রেমপত্র লেখা হলো এবং অব্যর্থভাবে তা লক্ষ্য সন্ধান করল। সেই শব্দভেদী বান যথাস্থানে পৌঁছতেই বানবিদ্ধ সৌমেন স্বরচিত কারাগার ছেড়ে এসে উপস্থিত হল। সম্ভবত সেটা আমার পত্রের গুণে নয়, সে নিজেই একটা ছুতোর অপেক্ষায় ছিল। এরপরে সে একদিন স্বপুত্রক আরাধনাকে নিয়ে আগ্রায় পালিয়ে গেল। তার পরের ব্যাপারটাই হচ্ছে আমার বর্তমান উদ্বেগের কারণ। আরাধনাকে নিয়ে যে সৌমেন চলে গেল, এই ঘটনার একটা পরিভাষা আছে, সেটা না বললে বোঝা যায় না কাজটা কতটা খারাপ। ঘরের বউকে বের করে নিয়ে যাওয়া, এই ভয়ানক পাপ সৌমেন করেছে রোজ শুনছি, যেন আরাধনা করেনি। আমি তো জানি আরাধনাই সৌমেনকে মঠের কারাগার থেকে বের করে এনেছে এবং আমি তাকে সাহায্য করেছি, কিন্তু আমি সত্যি জানতাম না যে এর ফলে এত বড় পাপ ঘটবে। যতীন লিখেছে যে সে পাগল হয়ে গেছে, তাই আরাধনার বাবা ছুটেছেন মেয়েকে ফিরিয়ে বা ছিনিয়ে আনতে এবং এনেছেনও। ওই নির্বোধ কাণ্ডজ্ঞানহীন ছেলে মেয়ে দুটোকে যথোপযুক্ত সাজা দেবার ব্যবস্থাও হয়েছে। আমার বাবা ওর বিশ্ববিদ্যালয়ে চিঠি দেবেন, দিলেই সৌমেনের চাকরি চলে যাবে। ওই সব ঘটনার মধ্যে আমি ভয়ে কাঁপছি। যদি কোনো রকমে বেরিয়ে পড়ে ওই ঐতিহাসিক প্রেমপত্রটির রচয়িতা আমি, তাহলে কি হবে? মা তাহলে কি করতে পারেন আমি ভাবতেই পারি না। মা যে কতখানি দুঃখ পাবেন তার মাপই হয় না। তিনি কাঁদতে কাঁদতে বলবেন, হ্যাঁ, তুমি আমার মেয়ে হয়ে এত জঘন্য কাজ করেছ, লজ্জায় আমার মাথা হেঁট হচ্ছে। আমি এই শিক্ষা দিয়েছি তোমায়। মা হয়তো দোতলা থেকে লাফও দিয়ে মরে যেতে পারেন। আর বাবা যদি শোনেন, তাহলে যে ধমকটা খেতে হবে সেটা ভেবে আমার হাত পা ঠান্ডা হচ্ছে। এত এঁচড়ে পেকেছ, পড়াশোনায় তো অষ্টরম্ভা, কোথায় নিজন্ত প্রকরণ মুখস্থ হয়েছে? সত্য নত্য জ্ঞান হয়নি, 28 পাতা প্রেমপত্র লিখেছ। এমন চিৎকার করে ধমক দেবেন যে কিংকর্তব্য বিমূঢ় নাম শুনে হজবড়লতে যেমন বাড়িটা পড়ে গিয়েছিল, সেই রকম এই বকুল বাগানের বাড়িটা পড়ে যাবে চুরমার হয়ে। দুদিন ধরে আমি ভয়ে কাঁপছি। আমার একমাত্র ভরসা আরাধনার নিশ্চয়ই এইটুকু অহংকার আছে যে বলে দেবে না যে প্রেমপত্রটা অন্য কেউ লিখে দিয়েছে। এই কয়েকদিন ক্যাটালগও হয়নি। মির্জা কত কি মাথামুন্ডু ভাবছে কে জানে। আমি বেশ বুঝতে পারি ও আমাকে একটু বিশ্বাস করে না। এই যেমন ওকে আমি সেদিন বললাম আমার ছাতিম গাছ কবিতাটা কল্লোলে পাঠিয়েছিলাম, সেখান থেকে কবিবাবু একটা খুব সুন্দর চিঠিপাঠ লিখেছেন। কথাটা ওর ভালো লাগেনি। আচ্ছা, একজন কবি কি করে একজন কবিকে একটা চিঠিও লিখতে পারে না? আমি জানি কেন মির্জা এত অনিশ্চিত। আমি তো ওকে একবারও বলিনি আমি ওকে ভালোবাসি কিনা।
যদিও ও বহুবার বলেছে। আমি কি করে বলবো? আমি তো জানি না আমার যে এই কষ্ট মেশানো আনন্দ হচ্ছে, আমার যে কেবল ওর কাছে যেতে ইচ্ছা করছে, এটাই ভালোবাসা কিনা। আমাকে জানতে হবে এইটাই কি সত্যি ভালোবাসা। আমার এত যে বন্ধু মিলু, তাকেও তো আমি বলতে পারিনি। বলবো কি করে? আর বলে কোনো লাভ নেই। ও জানবেই বা কি করে? ও তো কাউকে ভালোবাসেনি। আমাকে খুশি করবার জন্য যা হোক একটা কিছু বলে দেবে। একজনকেই শুধু আমি বলতে পারি, আর তাকেই আমি বলবো, কারণ তিনিই আমার বন্ধু। বয়স দিয়ে কি আর বন্ধু হয়? বাবা বলেন বন্ধুর সংজ্ঞা হচ্ছে অত্যাগ সহনু বন্ধু, যার ত্যাগ বা বিচ্ছেদ সহ্য করা যায় না। আমি তো তার সঙ্গে বিচ্ছেদ সহ্য করতে পারি না। তাই নাকি? এই কথাটা ঠিক নয়। কতদিন আমি তাকে দেখিনি। কই, আমার তো যেতেও ইচ্ছে হয়নি। কেন তা কি আর জানি না? মির্জাকে ছেড়ে একদিনও কোথাও যেতে চাই না, তাই। হঠাৎ আমার তার জন্য খুব মন কেমন করতে লাগলো। আমি কাঁদতে লাগলাম। চিরপথের সঙ্গী আমার চিরজনম হে। মিলু এসে ঘরে ঢুকলো। রু, ইউক্লিড জিজ্ঞাসা করছে আজ ক্যাটালগ করা হবে না? হবে, নিশ্চয়ই হবে। আমি নিচে যাবার জন্য তৈরি হলাম। চুল ঠিক করলাম, টিপ পরলাম। আর তো আমাদের সাজ সরঞ্জাম নেই। সেন্ট মাখাও হচ্ছে না, সে তো বিলাতি জিনিস। তাই আমরা গোলাপ জল, কেওড়া জল, কখনো কখনো আতর ব্যবহার করি। মা বলেন ওসব নাকি দরকার নেই, আমি পদ্মিনী কন্যা, আমার জামায় অমনি সুগন্ধ হয়। তবে কেন আমি সুগন্ধ মাখছি তা কি আর জানি না। আমি ওকে ধোঁকা দিচ্ছি। বেচারা ভাবছে আমি ওকে ঠেলে দিচ্ছি, কিন্তু সেটা ঠিক নয়। আমি ওকে কাছেই চাইছি। সিঁড়ি দিয়ে নামছি আর আমার শরীর শিরশির করছে। এটা ঘটল ঠিক সেই দিন কিনা আমি বলতে পারবো না, কারণ আমার তো কোনো জার্নাল নেই। 42 বছর আগের কথা আমি লিখছি। ডায়েরি থেকেও নয়, স্মৃতি থেকেও নয়। ঘটনাগুলো তাই পরপর লেখা হচ্ছে কিনা আমি জানি না। পরপর অর্থাৎ তখন যা পরপর মনে হয়েছিল, এখন এর আগেও নেই, পরেও নেই। এখন ওই দিনগুলো একই সময়ে বর্তমান। কথাটা আমি ঠিক বোঝাতে পারছি না। বোঝানো শক্তই বা কি? শ্রীকৃষ্ণের ব্যতীত আশ্বের মধ্যে অর্জুন তো একই সঙ্গে জগৎ দেখেছিলেন। আমিও আজ তাই দেখছি, পার্বতী ও গৌতমী। তোমাদের বিশ্বাস করতে হবে, এটা স্মৃতি নয়, বর্তমান। আমি ক্ষণে ক্ষণে 1930 সালে প্রবিষ্ট হচ্ছি। আমাকে স্পর্শ করে আছে 1930 সাল। তাই আমি লিখেছি, সময়ের সমুদ্র পাড়ায় যে জীবন গিয়েছে হারায়, যদি সে ফের আসে আলো হয়ে মনের আকাশে, চন্দ্র তারকার সাথে বসে একাশনে, সে সূর্য স্বরূপ আমাকে দেখাবে বিশ্বরূপ। তখন আর অন্য পন্থা নাই, প্রণিধায় কায়ং প্রসন্নতা চাই। আমি তাই তোমাদের বলেছি, প্রসিদ্ধ প্রসিদ্ধ, প্রসন্ন হও। আমার সমস্ত জীবন, ভ্রান্তি, অপরাধ ও ত্রুটি সব নিয়ে তোমাদের কাছে, মানুষের কাছে নিবেদন করছি। অন্য ঈশ্বর আমি জানি না, কিন্তু আমি অর্জুনের মতো এই রূপ সংহরণ করতে বলবো না। আমি দেখতে চাই, আমি আবার দেখতে চাই। আমি দুহাতে ওকে ধরতে চাই। অলৌকিক প্রত্যাশা এসে আমার বুদ্ধির কেন্দ্রটা শিথিল করে দিয়েছে। আমি প্রার্থনা করছি, যদি সত্যই কোথাও কেউ থাকে আমাদের ভাগ্য নিয়ন্তা, তবে এই 40টা বছর পার করে নিয়ে যাও। ওর মুখের রেখাগুলো আমার চোখে পড়ছে না। শুধু ওর চোখের তীক্ষ্ণ দৃষ্টিটা ছাড়া মুখের আর কিচ্ছু দেখতে পাচ্ছি না এখন। কেবল সবসময় ওর ফর্সা গলাটা দেখি আর শার্টের ফাঁক দিয়ে মুখ বের করে থাকা বুকের একটু অংশ। আমি ওইখানে কান পেতে শুনতে চাই, গভীরে, খুব গভীরে,
জন্মান্তরের মতো বিচ্ছিন্ন অথচ যুক্ত সেই আশ্চর্য সুরটা এখনো কোথাও বাজছে কিনা। সেই প্রথম আলোর চরণধ্বনি, সেই প্রথম প্রেমের কল্লোল। আমরা বই সাজাচ্ছি, নাম লেখা হচ্ছে কার্ডে, বাক্সে কার্ড ফেলা হচ্ছে। আমরা কাজ করে যাচ্ছি নীরবে। আমি আর চোখে ওকে দেখছি, ওর হাতটা একটু একটু কাঁপছে। ওর ভিতরে কি হচ্ছে কে জানে। তারপরে কি জানি না, কোন দিন, কোথায়, কোন ঘরে আমি দেখতে পাচ্ছি না। আমি দেখছি একটা গড়াত দেওয়া বড় জানলা, আর তার সামনে আমরা। আমি হঠাৎ দেখলাম আমি ওর ভুজ বন্ধনে, আর ওর মুখ আমার মুখের উপর নেমে আসছে। আমি চেষ্টা করছি নিজেকে ছাড়িয়ে নিতে, যুদ্ধ করছি। কেন যুদ্ধ করছি কে জানে, জানি না। পরাজিত হবার জন্যই নিশ্চয়ই, সুচিতা রক্ষা করবার জন্য নয়, কখনো নয়। আমি পরাজিত হলাম। মির্জা আমার মুখের উপর তার মুখ রাখল। নরম মধুর স্পর্শে আমার মুখটা খুলে গেল। আমি মুখের ভিতর তার মুখের স্পর্শ পেলাম। আমার সারা শরীর গান গেয়ে উঠেছে, তবু আমার চোখ দিয়ে জল পড়ছে। আমার ওই রকমই, কোনটা যে হর্ষ, কোনটা বিষাদ বোঝা যায় না। ও কোথা থেকে এত আনন্দ নিয়ে আসতে পারে? কি করে এরকম হয়? আমি যা শুনেছিলাম, আরাধনা আমায় যা বলেছিল, এ তার থেকে অনেক ভালো। অবশ্য শুনে কিছুই বোঝা যায় না, পড়েও না। এইরকম সবাই জানে কি? এই সব প্রশ্ন আমার মনে আসছে। মন কানায় কানায় ভরে গেছে, একটুও পাপবোধ নেই। আর আমার পাপবোধ হবেই বা কেন? আমি তো কিছু করিনি, আমি তো বাধা দিয়েছি। মির্জার পাপ হয় হোক, ওদের দেশে এতে পাপ হয় না। ও যেসব গল্প করেছে তাতে আমি বুঝতে পেরেছি। ও আমায় ছেড়ে দিয়েছে। আমি চুল ঠিক করে নিচ্ছি, বিশ্বস্ত্র আঁচল গুছিয়ে নিচ্ছি। মনের ভিতর গুনগুন করছে, আমার প্রাণের ভিতর সুধা আছে, চাও কি? রু রু, যাচ্ছি মা। আমার শরীর হালকা হয়ে গেছে, আমি হাঁটতে পারছি না, উড়ে যাচ্ছি। দুধারে আমার বিশ্বস্ত্র কেশভার ডানার মতো হয়ে গেছে, মনের ময়ূর নাচছে। আমি সিঁড়ি দিয়ে লাফিয়ে লাফিয়ে উঠছি। উল্লাস উত্রল বেনুবন কল্লোল, কম্পিত কিশলয় মলয়ের চুম্বন। হঠাৎ তাকিয়ে দেখি সিঁড়ির উপর শান্তি আমার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। সে চোখে ঈর্ষা নয়, না না, নিন্দাও নয়, আছে শুধু স্বন প্রত্যয় জ্ঞা ধাতুর উত্তর। জিজ্ঞাসা, জিজ্ঞাসা, জ্ঞানের ইচ্ছা। কিন্তু ভয় আমার হাত পা ঠান্ডা, কম্পিত কিশলয় স্তম্ভিত হয়ে গেছে। মলয়ের চুম্বন ও মলয় বাতাসে কোন গড় ঠিকানায় চলে গেছে কে জানে। কিন্তু সাহস দরকার, ভয় পেলেই বিপদ। তাই নির্বিকার মুখে বললাম, কি দেখছিস হাঁ করে? হাঁ করে কি দেখছি? কোথায় ছিলে এতক্ষণ? চোরের মায়ের বড় গলা, খুব দর্পিত ভঙ্গিতে বললাম, তুমি জানো না ক্যাটালগ করছি না? শান্তি স্থির চেয়ে রইল। এবার আর জিজ্ঞাসা নয়, কেমন যেন উদাস। ওর চোখে কি জল? শান্তি আমার চেয়ে 5 বছরের বড়। আমি 16 পূর্ণ হয়ে 17তে পড়ব, ও তাহলে 21 পূর্ণ হয়ে 22-এ। ও দেখতে ওর দাদা খোকারি মতো। ওর মুখ চওড়া, নাকও তাই, বিশেষ কিছু সুন্দর নয়। শুধু ওর দুটি উজ্জ্বল চোখের উপরে বাঁকা ধনুকের মতো দুখানি ভুরুর রেখা ছাড়া। ও খুব কথা বলে, হাসি খুশি মেয়ে। ওরা বরাবর গরিব, খুবই গরিব। ওর দাদা আর ও দুজনেই আমাদের বাড়িতেই থাকে। লেখাপড়া সামান্যই জানে, শেখবার সুযোগ পেল কোথায় আর। 9 বছর বয়সে তো বিয়েই হয়ে গেল পূর্ববঙ্গের কোন গ্রামের একটা 19 বছর ছেলের সঙ্গে। ছেলেটির নাম রমেন। 19 বছরের ছেলে 1 বছর পরেই 20 হলো, আর 1 বছর পরেই 21। তখন তার পূর্ণ যৌবন। কিন্তু শান্তি তো 2 বছরে মাত্র 11 বছরের হয়েছে। তাও খুব ছোটোখাটো ছেলে মানুষ ছিল।
কাকা বলেন, রমেন ভেবেছিল ঘুম ভেঙেই দেখবে তার বউ একটা প্রমাণ সাইজের মেয়ে হয়ে গেছে। তা যখন সে হতে পারেনি তখন সেটা তার বউয়েরই দোষ। সেই মহা অপরাধের সাজা দেবার জন্য রমেন একটি প্রমাণ সাইজের মেয়ে বিয়ে করে আনলো। এই মেয়েটি শুধু বড় নয়, সুন্দরীও। কাজেই শান্তি তার স্বামীর বাড়িতে দাসী হয়ে গেল। ওর কাজ ছিল শুধু ওই দুজনের সেবা করা। ওর স্বামীর খাট থেকে নেমে ওকে মাটিতে শুতে হলো। ওরা দুজনে মশারি ফেলে শুয়ে থাকবে আর শান্তি বেচারা বসে তাদের পা টিপে দেবে। একটু এদিক থেকে ওদিক হলেই ওরা লাথি মারবে। শান্তি বলে, পা টিপতে তত আপত্তি ছিল না, না হয় স্বামীর পা টিপলুমি, কিন্তু ভাই ফরিদপুরের গ্রামের মশার কামড়। এরকম আর কতদিন চলে? কতই বা মানুষ সহ্য করতে পারে? অবশেষে শান্তি একদিন বিষ খেল, মরল না। ওদের প্রতিবেশীরা খবর দিতে খোকা ওকে গিয়ে নিয়ে এসেছে। শান্তির মা, যিনি 18টি সন্তানের জননী, তিনি শান্তিকে তার সেই দুর্বৃত্ত স্বামীর ঘরেই ফেরত পাঠাতে চান। বলেন, শত হোক স্বামীর ঘরই মেয়ে মানুষের ঘর। আমার মা এই শুনে তাড়াতাড়ি ওকে নিয়ে এসেছেন। শান্তির মা বলেন, বৌঠান, তুমি যে ওকে স্বামীর ঘর যেতে দিচ্ছ না, যুবতী মেয়ে একলা থাকবে কোথায়? সারা জীবন ওর ভরণ পোষণই বা কে করবে? মা বলেছেন, চিন্তার কোনো কারণ নেই, ও আমাদের বাড়িতে থেকে নার্সিং পড়বে। ওকে আমি নিজের পায়ে দাঁড় করিয়ে দেব। পরের বিপদে সাহায্য করার ব্যাপারে মা একলাই একটা ইনস্টিটিউশন। কত লোককে সাহায্য করেছেন তার কোনো হিসেব নেই। খোকাও এই বাড়িতে থেকে টাইপিং শিখছে, কিন্তু শান্তি আর খোকা এক নয়। শান্তি উদয়স্ত পরিশ্রম করে তার অন্যের ঋণ শোধ করে। সকলেই তার উপর হুকুম করে, আমিও। শান্তি, এক গ্লাস জল দে তো। বলতে কারুর লাগে কি কোনো বাধা? লাগে না। কিন্তু খোকা, ও হাসাতে পারে, তাছাড়া কোনো কাজ ওকে দিয়ে হবার জো নেই। বাবা ওকে দু চোখে দেখতে পারেন না। ও পারতপক্ষে বাবার সামনে আসে না। বাবা যদি পারেন তবে ওকে বাড়ি থেকে এক্ষুনি বের করে দেন, কিন্তু মার জন্য পারেন না। মা কাউকে তাড়াবেন না, আর এই সংসারে নিঃসন্দেহে তিনিই কর্ত্রী। শান্তি বেচারের স্বামী থেকেও বিধবার জীবনযাপন করতে হবে, সেজন্য মার খুব দুঃখ। তবে পুরোপুরি বিধবা নয়, ও সিঁদুর পরতে পারে, পারওয়ালা কাপড় পরতে পারে, দুবেলা ভাত তো খেতেই পারে, মাছও খেতে পারে। কিন্তু বিয়ে আর ওর হবে না। হিন্দুর মেয়ে স্বামী মরলেই বিধবা হয় না, তো স্বামী থাকতেও হয়। কিন্তু মা যদি পারেন তবে ওর বিয়ে দেন। মা বলেন, যদি কোনো উপায় থাকতো তবে আমি শান্তির বিয়ে দিতাম। ও তো কুমারী, কিন্তু উপায় তো নেই। বেআইনি কাজ করলে রমেন এখানে এসে ধুন্ধুমার লাগিয়ে দেবে। অর্থাৎ ধুন্ধু দানবকে হত্যা করবার সময় যে রকম কোলাহল হয়েছিল সেই রকম কোলাহল করবে রাস্তায় দাঁড়িয়ে। লোক জড়ো করবে, থানায় যাবে, এসব ও পারে, এবং দু একবার সামান্য কারণে করেওছে। কিন্তু শান্তি একজনকে ভালোবাসে। সে ওর মার বাড়ির কাছেই থাকে। তার পায়ের শব্দের জন্য শান্তি কান পেতে থাকে, কিন্তু সে এই বাড়িতে আসে না। মা কিছুতে এটা বরদাস্ত করবেন না। তার স্ত্রী আছে, সে বিবাহিত। শান্তির জীবনের এই সমস্যার কোনো সমাধান নেই। তাই আমি ভাবছি, শান্তির চোখে জল দেখলাম কেন? ও এত কষ্ট পেয়েছে যে ওর চোখের জল শুকিয়ে গিয়েছে। একটা শঙ্কা আমার বুকের ভিতর গুড়গুড় করে উঠল, আর তখনই গুনগুন করল একটা গানের কলি, শঙ্কিত চিত্ত মোর পাছে ভাঙে বৃন্ত ডোর। আচ্ছা, রবি ঠাকুর এত জানলেন কি করে? তারও নিশ্চয়ই এরকম হয়েছিল। এরকম মানে মির্জার মতো। আমার মতো নয়, আমি তো মেয়ে। বাহ, এই তো মেয়েদেরই কথা। সরম রক্ত রাগে তার গোপন স্বপ্ন জাগে। এ তো ছেলের কথা নয়। সরম ভরম এ তো মেয়েদেরই ব্যাপার। তাহলে কোনো মেয়ে ওকে বলেছিল? কি হতে পারে সে? বইগুলো খুঁজে খুঁজে দেখতে হবে। ছি ছি ছি, গুরুজন সম্বন্ধে বাজে কথা ভাবতে নেই। আমি আয়নার সামনে দাঁড়িয়েছি।
আমার আঁচল খসে গেছে। আমার এখন নাচতে ইচ্ছে করছে। আমি হাততালি দিয়ে দিয়ে ঘুরছি। যৌবন সরসী নীরে মিলন শতদল, কোন চঞ্চল বন্যায় টলমল টলমল। এই গানটা কিছুদিন আগে প্রেসিডেন্সি কলেজে সুশীল থেকে হারমোনিয়াম বাজিয়ে গাইতে শুনেছিলাম। কি যে ভালো লেগেছিল। কতবার ভেবেছি ওই ভদ্রলোকের কাছে আর একবার শুনলে হতো। তা আর কি করে হবে। বাবাকে কি বলা যায় তোমার ছাত্রের কাছে ওই গানটা শুনতে চাই আমি? অবশ্য বললে কি হতো, কিছুই হতো না। বাবা বেশ গর্ব ভরেই বলতেন, ও সুশীল, আমার মেয়ে তোমার কাছে একটা গান শুনতে চায়, তুমি একবার আমাদের বাড়ি এসো তো। যা হোক, আমি বলিনি তা। আর তাছাড়া গানটা তখন ভালো করে বুঝিনি, এখন বুঝছি। প্রত্যেক দিন এক একটা গান বা কবিতা আমার মনে বা শরীরে অর্থবান হচ্ছে। শরীরেও? শরীর কি গানের অর্থ বোঝে? নিশ্চয়ই বোঝে। এই গানটা তো আমার শরীরেই অর্থ পাচ্ছে। তাই তো আমার নাচতে ইচ্ছে করছে। টলমল টলমল টলমল। আমি ঘুরছি ঘুরছি ঘুরছি। শান্তি ঘরে ঢুকে আয়নার সামনে টুলটায় বসল। ও সুন্দর বাঁকা যুগল ভুরুর মাঝখানে সিঁদুরের টিপ জলজল করছে। আমারও সিঁদুর পরতে ইচ্ছে করছে। আমি ওর মুখটা দুহাতে ধরে গান ধরলাম। তারই গন্ধকেশর মাঝে এক বিন্দু নয়ন জল টলমল টলমল। ও শান্তি, যৌবন সরসে নীরে মিলন শতদল কি তা তুই জানিস? তুমি কি খেপে গেলে নাকি? আমার নাচ শিখতে ইচ্ছে করছে। শান্তিনিকেতনে রবি ঠাকুর মেয়েদের নাচ শেখাচ্ছেন, জানিস? যাও না, শেখো। তাহলেই হয়েছে। বাবা আমাকে ছাড়বেন? বাবা আমাকে কোথাও যেতে দেবেন না। আমি এখানে বন্দি। অবশ্য স্নেহে বন্দি, কিন্তু কোনো বন্দি দশায় সুখের নয়। একবার রবীন্দ্রনাথ আমাকে বলেছিলেন, তোমার বাবার কাছ থেকে তোমাকে আমি কয়েক মাসের জন্য ধার নেব। আমি মালিনী নাটকের জন্য কাউকে খুঁজছি, তুমিই পারবে। মালিনীর মতো তোমার মনের আকাশ আছে। মনের আকাশ এমন একটা কথাই প্রথম শুনলাম। এর আগে আকাশ তো আকাশেই ছিল। ওই কথাটা শোনা মাত্র তা মনে নেমে এলো। তার সমস্ত নীল রং নিয়ে ছড়িয়ে গেল। কি যে এক অনির্বচনীয় আনন্দে মন ভরে গেল। উনি তো কথার জাদুকর। কথা দিয়েই উনি আকাশে মেঘ জড়ো করে অলকানন্দা নামাতে পারেন। মল্লারের দরকারই হয় না। কিন্তু বাবা কি আমাকে ছাড়বেন? তিনি বলবেন, নাটক থিয়েটার করেই জীবনটা কাটাও আর কি, ছাত্রানাম অধ্যয়নং তপ। দেখো শান্তি, আমার যখন বিয়ে হবে, আমি যখন স্বাধীন হব, তখন আমি সাবিকে আমার বাড়ি নিয়ে নাচ শেখাবো। কেউ আটকাতে পারবে না। আমার ধারণা বিয়ে হলেই সবাই স্বাধীন হয়। অবশ্য শান্তির মতো বিয়ে হলে নয়। কিন্তু কে স্বাধীন? আমার মা কি স্বাধীন? একটুও নয়। আচ্ছা, আমার কীরকম বিয়ে হবে? মির্জা? মির্জা? না না, কখনোই হবে না। বৃত্তডোর ভাঙবেই। আমি শান্তির গলা জড়িয়ে ধরে কাঁদতে লাগলাম। ও হঠাৎ খুব অবাক হয়ে গেছে। কাঁদছো কেন ভাই? নাচ শিখে কি হবে? নাই বা শিখলে? না শান্তি, সেজন্য নয়। আমার মন কেমন করছে, ভীষণ মন কেমন করছে। আজকের পর্ব এখানেই শেষ করছি। আবার আগামী পর্ব নিয়ে খুব শিগগিরই ফিরে আসছি। ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিওতে লাইক দেবেন। যারা নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। নমস্কার, সবাই ভালো থাকবেন।